ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। এই চ্যানেলে নিয়মিতভাবে ক্লাস লেকচার প্রচারিত হচ্ছে, তোমরা জানো সবাই। ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিক লিখে সার্চ দাও, একবার সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো। গত 4 নম্বর লেকচারে আমরা কাজ ক্ষমতা শক্তি যে বিষয়গুলো উপস্থাপন করছিলাম, আরও কিছু বিষয় বাদ ছিল, সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো। আরও যদি কিছু বাদ থাকে আগামী দিন দেখা, তারপর আমরা অঙ্কতে যাব। আগামী দিনে আমরা অঙ্ক করব। তো তার আগে গত লেকচারগুলো থেকে দুইজন কিছু বিষয় জানতে চাইছে। সেটা হলো, একটা জানতে চাইছে যে কাজের একক যে জুল বা শক্তির একক যে জুল, এই জুলটা আমরা কিভাবে লিখবো, ছোট হাতের যে না বড় হাতের যে, এইভাবে লিখবো সেটা জানতে চাইছে। যেমন 15 জুল লিখবো, সেই জুলটা এইভাবে লিখবো না এইভাবে লিখবো, সেই বিষয়টা জানতে চাইছে। আর একটা বিষয় জানতে চাইছে যে কৌণিক বেগ কি আসলে। এই দুটো বিষয় আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা মূল পড়ায় ফেরত যাই। দেখো, শক্তির একক, কাজের একক জুল। এটা হলো জুল। জুল একজন বিজ্ঞানীর নাম। তাহলে এই বিজ্ঞানীর নামের অক্ষরটা বড় হাতের হইতে হবে। যেমন আমরা যদি 15 জুল লিখি তাহলে এরকম, কিন্তু আমরা যদি ছোট হাতের জুল এইভাবে লিখি তাহলে এরকম হবে। তার মানে 15 জুল এইভাবে লিখতে হবে, বড় হাতের যে দিয়ে লিখতে হবে, আর ছোট হাতের যে লিখলে এরকম লিখতে হবে জুল। তোমরা নিশ্চয়ই সেটা এখন বুঝতে পারছো। আর একটা বিষয় হলো কৌণিক বেগ কি আসলে। দেখো, কৌণিক বেগটা আসলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে হয় এরকম। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তু, এটা একটা বৃত্ত, এটা তার ব্যাসার্ধ, এরকম একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এখন এইখানে যদি একটা বস্তু ঘুরতে থাকে, এই বস্তুটা যখন এখানে আসে, মনে করো এখান থেকে এখানে আসে, তখন তার রৈখিক সরণ হয় এটা, এখান থেকে এইটুকু, আর কৌণিক সরণ হয় এটা আমরা ডেল্টা থেটা বা থেটা ধরতে পারি, একটা কোণ। তাহলে এইটা হলো তার কৌণিক সরণ, এইটা হলো তার রৈখিক সরণ। এখন দেখো, এই বস্তুটা যদি সম্পূর্ণভাবে ঘুরে এইখানে আসে, তাহলে তার রৈখিক সরণ হবে 2πr, একটা বৃত্তের পরিধির সমান। আমরা সবাই জানি এটা বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে এইটা কি তার রৈখিক দূরত্ব, ঠিক আছে। তাহলে বা আরেকটা বিষয় হলো যে একবার যদি ঘুরে আসে তাহলে কৌণিক কতটুক যায়, এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, তাহলে কৌণিক সরণ তার কত, তাহলে এটা হলো শুধু 2π। রৈখিক দূরত্ব বা রৈখিক সরণও বলা যায় এটাকে, আর এটা হলো কৌণিক সরণ। এখন এইটাকে ঘুরে আসতে, এখানে নিয়ে আসতে তার সময় ব্যয় হলো, ব্যয়িত সময় হলো টি, মানে পর্যায়কাল, দোলনকাল, আমরা বলছি এগুলো। তো এরকম একবার ঘুরে আসলে তার ব্যয়িত সময় হবে বড় টি, মানে যেটাকে পর্যায়কাল বলে। একবার চক্র সম্পূর্ণ করলে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে বা আবর্তনকাল বলে। একবার ঘুরে আসতে যে সময় লাগে আবর্তনকাল বলে। এখন এইখানে যদি আমরা বলি রৈখিক বেগ কত, তাহলে রৈখিক বেগ ভি, তাহলে 2πr ডিভাইডেড বাই টি, অর্থাৎ রৈখিক দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে রৈখিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে সরণের হারকে বেগ বলে আমরা সবাই জানি, বা দ্রুতি বলে আমরা জানি। দূরত্বের হারকে দ্রুতি বলে, সরণের হারকে বেগ বলে। এখন যদি বলি কৌণিক বেগ তাহলে কত? কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এর নাম হলো ওমেগা, গ্রিক লেটার ওমেগা। তাহলে এটা সমান সমান হবে 2π ডিভাইডেড বাই টি, কারণ এই যে একবার ঘুরে আসলে 2π যায়, অর্থাৎ 360 ডিগ্রি যায়। এখান থেকে একবার ঘুরে এখানে আসলে তার কৌণিক সরণ হবে হলো 360 ডিগ্রি, যেটাকে 2π বলা হয়।
তাহলে এইটাই হলো তার কৌণিক বেগ। এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকলে, এরকম যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এইরকম এই দিকে কৌণিক বেগ কাজ করে, এরকম ঘুরতে থাকে। আর রৈখিক বেগটা যে কোনো বিন্দুতে ওই বিন্দুর স্পর্শক বরাবর রৈখিক বেগের দিক নির্দেশিত হয়। তাহলে রৈখিক বেগ কি আর কৌণিক বেগ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা যাব, আমাদের বাদ ছিল শক্তির সংরক্ষণশীলতা নীতি, সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, আমরা এই বিষয়টা দেখি। শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে যে শক্তি ছিল অদ্যাবধি আজ পর্যন্ত মোট শক্তির পরিমাণ একই আছে, শুধু শক্তির রূপান্তর হয়েছে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়েছে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়েছে, কিন্তু মোট শক্তির পরিমাণ সবসময় একই হয়। এটাই শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটাই হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে এই শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আমাদের দুই ক্ষেত্রে প্রমাণ করা যায়, একটা হলো পরোক্ত বস্তুর ক্ষেত্রে, একটা হলো উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা দুই ক্ষেত্রে একটু প্রমাণ করে দেখি যে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা মেনে চলে কি না। তাহলে এবার আমরা যাই পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি এইরকম। এটা হলো ভূমি, ভূমি থেকে মনে করো যে এই উচ্চতায়, এটা হলো উচ্চতা এইচ, এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হলো এম। তাহলে এই এইচ উচ্চতা থেকে এম ভরের বস্তুকে যদি আমি ফেলে দেই তাহলে এটা নিচের দিকে পড়তে থাকবে। এখন নিচের দিকে পড়তে থাকলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে অবস্থান করবে। এরকম মনে করি এটা হলো এ, তারপরে আমি উপরেটা এ ধরি, এটা হলো এ বিন্দু থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হলো, এটা বি বিন্দু, হ্যাঁ, এরকম এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এইটুককে, এইটাকে আমরা সি বিন্দু ধরলাম, তিনটে বিন্দু আমরা বিবেচনা করে তারপরে কাজ করি। আমরা চারটে বিন্দু ধরতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তিনটে বিন্দু ধরলাম। তো এইখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়ার পরে বস্তুটা এইভাবে পড়তে থাকলো, আর কোন এক মুহূর্তে বস্তুটার অবস্থান বি বিন্দুতে আছে এবং ভূমিতে যখন পড়লো তখন তার অবস্থান হলো সি বিন্দু। তাহলে আমি ভূমি থেকে ধরি যে ভূমি থেকে বি বিন্দু
উচ্চতাটা হলো এক্স, তাহলে এর থেকে বি বিন্দুর দূরত্ব তাহলে কত হবে, এইচ মাইনাস এক্স। মোট উচ্চতা হলো এইচ, ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা হলো এক্স ধরে নিচ্ছি। তাহলে যদি মোট এইচ হয়, এইটুক যদি এক্স হয়, তাহলে এইটুক নিশ্চয়ই এইচ মাইনাস এক্স। তাহলে এবার আমরা প্রত্যেক বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করব। তাহলেই আমরা, যদি প্রত্যেক বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকে, তাহলে এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তাহলে এখানে বস্তুর ভর এম, অভিকর্ষ ত্বরণ জি, ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা এইচ, ভূমি হতে বি বিন্দুর উচ্চতা এক্স, এ বির উচ্চতা এইচ মাইনাস এক্স। এটা আমরা দেখালাম। এখন আমরা এ বিন্দুতে আসি। এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে যদি আমি বিভব শক্তি বাই করি, তাহলে ইপি ইকুয়াল টু কত, এই বিন্দুতে বিভব শক্তি ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা আর হলো বস্তুর ওজন। তাহলে আমরা কিন্তু এটা জানি যে এটার বিভব শক্তি হবে mgh, বিভব শক্তি রাশিমালা আমরা যেখানে পড়াইছিলাম সেখানে। তাহলে এই বিন্দুতে এই বস্তুটার বিভব শক্তি হবে EP ইকুয়াল টু mgh। গতি শক্তি EK ইকুয়াল টু 0। কেন 0? আমরা কিন্তু জানি যে EK ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এই সূত্র আমরা জানি, কিন্তু এখানে 0 কেন লিখলাম? দেখো এই বস্তুটা, এই বিন্দুটি স্থির ছিল, পরন্ত বস্তু। পরন্ত বস্তু যেখান থেকে পড়ে সেখানে তার বেগ শূন্য থাকে, আদি বেগ শূন্য, অর্থাৎ তার বেগটাই শূন্য থাকে এই বিন্দুতে। তাহলে বেগ যদি শূন্য হয়, তাহলে ইকেও 0 হয়, সেজন্য। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি E ইকুয়াল টু EP প্লাস EK। তাহলে E ইকুয়াল টু EP হলো mgh প্লাস 0, তাহলে E ইকুয়াল টু mgh। তাহলে আমরা মোট শক্তির পরিমাণ পেলাম হলো mgh। কোথায়? এ বিন্দুতে। এবার আমরা আসি বি বিন্দুতে। এখন বি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি EP ইকুয়াল টু, দেখো বস্তুর ওজন গুণন উচ্চতা, ভূমি থেকে তার উচ্চতা কত, সি থেকে বি এর উচ্চতা হলো x, এই হলো x, তার মানে হলো EP ইকুয়াল টু mgx। আমরা কিন্তু বিভব শক্তি পেয়ে গেলাম বি বিন্দুতে। কিন্তু বি বিন্দুতে গতিশক্তি কত? সুতরাং গতিশক্তি EK ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এটা আমরা জানি। এম তো বস্তুর ভর, কিন্তু ভিটা কি? ভি হলো এই বি বিন্দুতে বস্তুটার বেগ কত। এখান থেকে ফেলে দিলাম, তাহলে এখানে তার বেগটা কত। তাহলে এখানে বেগটা আমার বের করে নেওয়া যায় কিভাবে? ভি স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার, কারণ আদি বেগ শূন্য, এই পরন্ত বস্তুর আদি বেগ শূন্য, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2g হলো ত্বরণ, উপর থেকে নিচে পড়তেছে, ত্বরণ হলো g, আর উচ্চতা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? h মাইনাস x। তাহলে আমার ভি স্কয়ারের মান কত হলো? ভি স্কয়ার ইকুয়াল টু 2g h মাইনাস x। তাহলে এখানে EK ইকুয়াল টু হাফ m, ভি স্কয়ার হলো 2g h মাইনাস x, 2 কাটা, তাহলে EK ইকুয়াল টু আসে হলো mg h মাইনাস x। এখন mg h মাইনাস x হলো, এটা গুণ করে দেই, mg h মাইনাস mg x। তাহলে আমার বি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি E ইকুয়াল টু EP প্লাস
ইকে, ইপির মান হলো mgx আর ইকে এর মান হলো mgh মাইনাস mgx, এইটা কাটা, তাহলে হলো mgh। তাহলে মোট শক্তির পরিমাণ কত হলো? মোট শক্তির পরিমাণ mgh, দেখো এটার সমান, এটার সমান। এবার আমরা আসি সি বিন্দুতে। সি বিন্দুতে দেখো, এই বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি 0। কেন 0? কারণ ইপ ইকুয়াল টু mgh জানি আমরা, mgh। এখন mgh এখানে h টা কত? ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা কত? 0। তাহলে যেহেতু h 0, সেহেতু এখানে বিভব শক্তি 0। তাহলে গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ m v স্কয়ার। এই বিন্দুতে তাহলে বেগটা কত? কত বেগে ভূমিকে আঘাত করলো সেই বেগটা আমার জানা দরকার। এখান থেকে বস্তুটা ফেলে দিলে এই বিন্দুতে পড়ে কত বেগে এই ভূমিতে আঘাত করলো সেটা বের করতে হবে। কিন্তু তাহলে ভি এর মানটা কত হবে? ভি স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2g। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হয়? h। দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তিটা সবসময় কিন্তু ভূমি থেকে উপরে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তির দূরত্ব হয় উপর থেকে ওই বিন্দু পর্যন্ত। যে বিন্দুতে তুমি ধরবে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বটা ধরতে হবে। দেখো এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কত? h, সেজন্য h ধরা হলো। তাহলে 2gh। সুতরাং E কে ইকুয়াল টু হাফ m v স্কয়ারের জায়গায় 2gh, তাহলে হলো কত? mgh। E কে এর মান পেয়ে গেলাম। এখন E কে এর মান যদি পেয়ে যায় তাহলে মোট শক্তি E ইকুয়াল টু EP প্লাস EK। তাহলে EP এর মান কত? 0 mgh। সুতরাং E ইকুয়াল টু mgh। তাহলে এখানে দেখো যে তিনটা বিন্দুতেই আমাদের মোট শক্তির পরিমাণ কিন্তু একই পাওয়া গেল। এ বিন্দুতে যা, বি বিন্দুতে তা, সি বিন্দুতেও তাই, মোট শক্তির পরিমাণ এক। তাহলে যেহেতু এখানে আমরা বলতে পারি যে যেহেতু মোট শক্তির পরিমাণ সকল বিন্দুতেই, বা যে কোনো বিন্দু তুমি এখানে ধরো না কেন, সব বিন্দুতে একই আসবে। যেহেতু সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকতেছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে যেহেতু প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই, তাই প্রদত্ত চিত্রে উল্লেখিত শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে যেহেতু প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই, তাই প্রদত্ত চিত্রে উল্লেখিত তত্ত্ব শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। এখন এটা তো গেল পরন্ত বস্তুর ক্ষেত্রে। এটাকে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি উপর দিকে নিক্ষিপ্ত বস্তু, এরকম উপরের দিকে নিক্ষিপ্ত সেই বস্তুর ক্ষেত্রেও মেনে চলে কিনা আমরা সেটা একটু দেখি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি আসলে প্রমাণ করা যায় কিনা আমরা সেটা দেখব। এটা মনে করো ভূমি থেকে একটা বস্তুকেও একবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এরকম খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এটা কত দূর উঠবে আমরা এটা জানি না, কিন্তু এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এরকম। কত বেগে? ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বস্তু এখানে এ বিন্দুতে ছিল, মনে করে কিছু সময় পর সে বি বিন্দুতে, তারপরে একটা সময় সি বিন্দুতে, এরকম বিন্দুতে অবস্থান করতেছে।
এরকম উঠতে উঠতে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে থামবে, তারপরে আবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে সি বিন্দু এইখান থেকে এইটার উচ্চতা আমি ধরে নিচ্ছি, বি বিন্দুর উচ্চতা হলো এক্স, আর এইখান থেকে সি বিন্দুর উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি হলো এইচ, আর এইখান থেকে আমরা এইটাকে ধরে নিচ্ছি এইচ মাইনাস এক্স, বি থেকে সি এর দূরত্বটা এরকম ধরে নিচ্ছি। তাহলে এখানে তিনটে বিন্দু আমরা দেখাচ্ছি। এখন এই তিনটে বিন্দুতে মোট শক্তির পরিমাণ যদি একই হয় তাহলে সেটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তাহলে এবার আমরা আসি এ বিন্দুতে। এ বিন্দুতে বস্তুর ভর আমরা এখানে বলতে পারি বস্তুর ভর ইকুয়াল টু এম, অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু জি, আর আদিবেগ, যে বেগে নিক্ষেপ করা হয়েছে আদিবেগ হলো ইউ। তাই এই বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু 0, কারণ এই বিন্দুতে তো কোনো উচ্চতা নাই, উচ্চতা যেহেতু 0, আমরা তো জানি যে ইপি ইকুয়াল টু এমজিএইচ, সেই ক্ষেত্রে ইপি 0 হয়। আর তাহলে গতিশক্তি কত? গতিশক্তি ই কে ইকুয়াল টু, যেহেতু ইউ বেগে ছাড়া হয়েছে, হাফ এম ইউ স্কয়ার। তাহলে এত বেগে ছাড়া হয়েছে, তাই তার শক্তি গতিশক্তি হলো এত। তাহলে মোট শক্তি কত? মোট শক্তি ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাহলে 0 প্লাস হাফ এম ইউ স্কয়ার, তাহলে হলো হাফ এম ইউ স্কয়ার, ই সমান সমান এটা। তাহলে মোট শক্তি কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এখন বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু আমরা কত পাবো? এম জি এক্স। দেখো উচ্চতা হলো এক্স, ভূমি থেকে, কিন্তু ভূমি থেকে। তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে আসলে বেগ কত বস্তুটার সেটা আমাদের জানা দরকার। এখন এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2g এক্স, এখানেও এক্স হবে। এখন প্রশ্ন হলো যে স্যার, পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে গতিশক্তির দূরত্ব ধরলেন এই বিন্দু পর্যন্ত, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচ থেকে আবার এটাই ধরলেন, একই তো দূরত্ব, যে বিভব শক্তির দূরত্ব যা ধরছি গতিশক্তির ক্ষেত্রে তাই তো উচ্চতাটা আমরা দূরত্বটা আমরা তাই ধরতেছি। আসলে এইখানে নিক্ষেপ করলাম, তাহলে বি বিন্দুতে বস্তুটার বেগ কত আসলে, সেই বেগটা আমাদের বের করতে হবে। আর সেই বেগ বের করার জন্য তো একটা বস্তু যদি উপর দিকে নিক্ষেপ করি তাহলে তো এই সূত্রই হয়, যে ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হবে এখানে মাইনাস 2gx। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এখানে 0 স্কোয়ার তো হবে না, এখানে ইউ স্কোয়ার মানে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে ইউ স্কোয়ার মাইনাস 2gx, আমরা ভি স্কোয়ারের জায়গায় তাহলে ওইটা আমরা আগেটাই রাখলাম। সুতরাং ই কে ইকুয়াল টু তাহলে আমরা পাবো হলো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2gx। সুতরাং মোট শক্তি ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইপি মান হলো mgx প্লাস ইকে হলো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস mgx, এটা আর এটা কাটা, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমরা মোট শক্তির পরিমাণ কিন্তু দেখো পেয়ে গেলাম, আগেরটার সাথে মিলে গেল। এবার আমরা আসবো সি বিন্দুতে। সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু, দেখো এম জি এইচ হবে, এটা এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা আমরা এইচ ধরে নিচ্ছি। গতিশক্তি হলো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার মাইনাস 2gh। সুতরাং ই কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2gh
তাহলে এখন মোট শক্তি E ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ইপি হলো mgh প্লাস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে mgh প্লাস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস mgh, এটা কাটা, তাহলে হাফ এম ইউ স্কোয়ার ই সমান সমান। তাহলে দেখো এই তিন ক্ষেত্রেই যে শক্তি আছে প্রত্যেক বিন্দুতে শক্তি একই, যেহেতু তিনটে বিন্দুতে শক্তির পরিমাণ একই সেহেতু এটাও শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের মূল অংশগুলো আসলে শেষ হলো। আগামী ক্লাসে যদি আরও কিছু বাদ থাকে তাহলে সেটা দেখে আগামী ক্লাসে শেষ করে আগামী লেকচারেই আমরা অঙ্ক শুরু করব, এবং সবাই অঙ্কের জন্য অপেক্ষায় থাকো। থিওরিগুলো ভালো করে দেখে রাখো এবং সূত্রগুলো সবাই ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সেগুলো খেয়াল রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।